নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্স 1 যে সাবজেক্ট আছে, যেটা সমস্ত ব্রাঞ্চের জন্য কমন একটা সাবজেক্ট। তো অ্যাপ্লাইড ফিজিক্স 1 এর যে ইউনিট 5 বা প্রপার্টিস অফ ম্যাটার যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি 4টে সাবডিভিশন আছে। তার মধ্যে প্রথম হচ্ছে ইলাস্টিসিটি, তারপর সারফেস টেনশন, ভিসকোসিটি, হাইড্রোডাইনামিক্স, এই সমস্ত আছে। তো আজকের ভিডিওতে আমরা ইলাস্টিসিটি পার্টটা আমরা দেখব। তোমাদের সিলেবাসে যা কিছু আছে, যে সমস্ত কনসেপ্ট এবং থিওরি আছে, সেগুলো অবশ্যই আলোচনা করা হবে। তাছাড়াও কিছু নিউমেরিক্যাল অবশ্যই করা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর তোমরা অনেকেই সাজেশনের জন্য বলছিলে, তো সাজেশন আমাদের অনেক আগেই পাবলিশ করা হয়েছে, পিডিএফ সাজেশন। তো সেই ব্যাপারে যারা জানো না, এই ভিডিও ডেসক্রিপশন চেক করো, সেখানে এই ব্যাপারে ডিটেলস, রিভিউ ভিডিও লিঙ্ক বা অন্যান্য ডিটেলস দেওয়া আছে। তো আজকের প্রথম যে টপিক সেটা হচ্ছে ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটি নামটা থেকেই তোমরা অনেকটাই কনসেপ্টটা বুঝতে পারছো যে কোনো ইলাস্টিক ম্যাটেরিয়াল এর যে প্রপার্টি বা যে ধর্ম, সেটাই হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে? তো এখানে দেখো, এটা একটা রাবার ব্যান্ড। তো রাবার ব্যান্ডের ক্ষেত্রে কি হয়, রাবার ব্যান্ড তোমরা অবশ্যই সবাই চেনো, যে কোনো প্যাকেজিংয়ের কাজে ব্যবহার হয়, এমনকি মেয়েরা চুল বাঁধার কাজেও এটা ব্যবহার করে থাকে। তো এই রাবার ব্যান্ডের মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটাকে যদি টেনে বড় করা হয়, আবার যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আবার সে আগের অবস্থায় ফিরে আসে, আগের মতোই আকার ধারণ করে। ঠিক আছে? তো এই প্রপার্টিটাই হচ্ছে ইলাস্টিসিটি। তো ফিজিক্সের ভাষায় ইলাস্টিসিটি ব্যাপারটা কি সেটা একটু এখানে বোঝো। এখানে কি বলা হচ্ছে যে এবিলিটি অফ এ ডিফর্মড ম্যাটেরিয়াল body to return to its original shape and size when the forces causing the deformation are removed। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি ডিফর্ম করা হয়, ডিফর্ম মানে কি, সে তাকে ছোট করা হয়েছে বা টেনে বড় করা হয়েছে। ঠিক আছে? সেটাকে ডিফর্মড হচ্ছে। ঠিক আছে? তো যে ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে ডিফর্ম করা হয়েছে, সেই ফোর্সটাকে যদি রিমুভ করে নেওয়া হয়, তারপরে যদি আবার তার অরিজিনাল শেপ এবং সাইজে ফিরে আসে, তাহলে সেই প্রপার্টিটাকেই বলা হচ্ছে তার ইলাস্টিসিটি। দিস প্রপার্টি অফ ম্যাটেরিয়াল ইজ কল্ড ইলাস্টিসিটি। তাহলে একদম ভেরি সিম্পল একটা ডেফিনিশন, বা সহজ বাংলায় বলতে গেলে, কোনো পদার্থের উপর ফোর্স প্রয়োগ করে তাকে বিকৃত করা হলো, এবং ফোর্স সরিয়ে নেওয়ার পরেও যদি সেটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, অরিজিনাল অবস্থায় ফিরে আসে, তখন সেই যে ধর্মের জন্য এই কাজটা হবে, সেটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি, বা বাংলায় স্থিতিস্থাপকতা বলে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা অবশ্যই তোমরা মনে রাখবে, নো ম্যাটেরিয়াল ইজ পারফেক্টলি ইলাস্টিক ইন প্র্যাকটিস। বাস্তবে কোনো ম্যাটেরিয়াল পারফেক্টলি ইলাস্টিক হয় না, 100% ইলাস্টিক হতে পারে না। রাবার ব্যান্ডটা হচ্ছে আমাদের পরিচিত একটা এক্সাম্পল। এটা যদি অতিরিক্ত ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, এটারও কিছুটা বিকৃতি হবে, অরিজিনাল শেপে ফিরে আসতে পারবে না। ঠিক আছে? এই জন্যই বলা হয় যে নো ম্যাটেরিয়াল ইজ পারফেক্টলি ইলাস্টিক ইন প্র্যাকটিস। এবার কিছু ইলাস্টিক ম্যাটেরিয়াল এর কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, দেখে নাও। প্রথমত রাবার, যেটা আগে বলা হলো। দ্বিতীয়ত হচ্ছে স্প্রিং। স্প্রিং যদিও এটা লোহা বা স্টিলের তৈরি, তো এর মধ্যে মেকানিক্যালি এর মধ্যে ইলাস্টিক প্রপার্টিটা অ্যাকচুয়ালি থাকে আর কি। তো স্প্রিংয়ের ক্ষেত্রেও যদি এটাকে টেনে বড় করা হয়, যদি ছেড়ে দেওয়া হয়, তো আবার আগের অবস্থায় ফিরে আসে, তো এটাও একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল। তারপর আছে ইলাস্টিক ফাইবার। এক ধরনের ফাইবার হয় যেগুলো যদি বেন্ড করে আবার আগের অবস্থায় ফিরে আসে, তো এগুলো হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল। ঠিক আছে? এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে, এর সমতুল্য যে রাশি সেটা হচ্ছে প্লাস্টিসিটি। তো প্লাস্টিসিটি কাকে বলবো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি এর উল্টো। When a body maintains its change shape and size even after removal of deforming force, this property of material is called plasticity। অর্থাৎ যদি কোনো বস্তুর বা কোনো বডির উপর ফোর্স প্রয়োগ করা হলো, তারপর তার শেপ বা সাইজ চেঞ্জ করা হলো, তাকে ছোট বা বড় করা হলো বা বাঁকানো হলো, যদি সেই ফোর্সটাকে রিমুভ করে নেওয়া হয়, তাহলে যে আকার দেওয়া হবে সেই আকারেই থেকে যাবে, এটা অরিজিনাল আকারে ফিরে আসবে না। তো এই প্রপার্টিটা হচ্ছে প্লাস্টিসিটি। ঠিক আছে? যে কোনো প্লাস্টিক, নর্মালি তোমরা প্লাস্টিক বলতে যা কিছু বোঝে, প্লাস্টিকের যা কিছু জিনিসপত্র তোমরা দেখো, সবই আসলে হিট দিয়ে তাকে একটা নির্দিষ্ট আকার দেওয়া হয়, তারপর সেটা সেই আকারেই থেকে যায়। তো এই প্রপার্টিটাই হচ্ছে
প্লাস্টিসিটি, ঠিক আছে। এটা ইলাস্টিসিটির উল্টো আর কি। এরপরে এখানে যেটা বলা হচ্ছে কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এক্সাম্পল অফ প্লাস্টিক ম্যাটেরিয়াল, যেমন পলিথিনকে হিট দিয়ে যে কোনো আকার দেওয়া যায়। তারপর পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, এখানে ছবি দেখে বুঝতে পারছো এটা একটা পিভিসি পাইপ এর ছবি। তো এই প্লাস্টিকটা এটা যখন বানানো হয়েছে তখন এটাকে হিট দিয়ে এরকম করে এই শেপে নিয়ে আসা হয়েছে, এই শেপে এটা রয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা অনেকেই দেখবে যে মিস্ত্রিরা কাজ করার সময় অনেক সময় এই পিভিসি পাইপকে হিট দিয়ে বিভিন্ন রকম বেন্ড তৈরি করে, তাকে বাঁকায় তাদের প্রয়োজন মতো। তো এর মধ্যে এই প্লাস্টিক প্রপার্টিটা আছে বলে এটা হয়, ঠিক আছে। তাছাড়াও এখানে আরেকটা ছবি এখানে দেওয়া হয়েছে, একটা সিরিঞ্জের যে বডি এটাও একটা প্লাস্টিক বডি, ঠিক আছে। তো এগুলো একটা সিম্পল একটা কনসেপ্ট দেওয়া হয়েছে। তো প্লাস্টিসিটি বা প্লাস্টিক সম্পর্কে বেশি ডিটেলসে তোমাদের সিলেবাসে নেই, এটা জাস্ট ইলাস্টিসিটি এর সঙ্গে কম্পেয়ার করার জন্য এটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ইলাস্টিসিটি এবং প্লাস্টিসিটি এই কনসেপ্টের উপর বিভিন্ন এমসিকিউ আসতে পারে। এরপর আমরা এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবি, এখানে ধরো একটা কংক্রিট ওয়ালের মধ্যে একটা মেটালিক একটা রড এরকম করে আছে। এই রডের লেন্থ হচ্ছে এল, ইনিশিয়াল যে লেন্থ সেটা হচ্ছে এল। এবার একটা হিউজ পরিমাণ ফোর্স যদি এদিকে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ টেনশন যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে, এর লেন্থটা সামান্য হলেও বাড়বে। তো কতটা বাড়বে সেটা আমরা ধরে নিলাম ডিএল পরিমাণ বাড়বে। ডিএল হচ্ছে একটা কোয়ান্টিটি, একটা ক্ষুদ্র পরিমাণ লেন্থকে বোঝাচ্ছে। তো এই লেন্থটা ধরো বাড়লো, ঠিক আছে। তাহলে এবার তোমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে স্ট্রেন কাকে বলে। স্ট্রেন হচ্ছে এই যে ডিএল, এই ডিএল এবং এই যে তার ইনিশিয়াল যে লেন্থ ছিল এল, এই রেশিওটাকে, এই অনুপাতটাকে বলা হচ্ছে স্ট্রেন, বা বাংলায় বলা হয় বিকৃতি। বা আরও সহজভাবে যদি বুঝতে চাও, এই যে এলটা যদি 1 হয়, তখন এটা যদি 1 হয়ে যায় তখন এটাকে সরাসরি ডিএল বলতে পারি। অর্থাৎ এটা যদি ইউনিট লেন্থের নেওয়া হয়, এই রডটা যদি একক দৈর্ঘ্যের নেওয়া হয়, তাহলে তাকে ফোর্স অ্যাপ্লাই করে যে পরিমাণ তার লেন্থ বৃদ্ধি করা সম্ভব সেটাই হচ্ছে তার স্ট্রেন। এরকম করে তোমরা ভাবতে পারো। তো ম্যাথমেটিক্যালি ভাবতে গেলে ডিএল বাই এল রেশিও, ডিএল হচ্ছে কি, যে পরিমাণ লেন্থ বাড়ছে বা কমছে, এই কন্ডিশনটা উল্টো হতে পারতো। আমি ফোর্সটা যদি এদিকে প্রয়োগ করতাম তাহলে কি হতো, এর লেন্থটা কিছুটা ছোট হতো, তো সেটাও ডিএল পরিমাণ ছোট হতো। তাহলে স্ট্রেন এর ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো একটা বস্তুর যদি ডিফর্মেশন করা হয়, তো ডিফর্মেশন মানে যে শুধুমাত্র যে লেন্থের পরিবর্তন তা নয়। লেন্থের পরিবর্তন মানে তার অ্যাকচুয়ালি ভলিউমের পরিবর্তন হয়, অর্থাৎ আয়তনের পরিবর্তন হতে পারে, তার সারফেস এরিয়ার পরিবর্তন হতে পারে। তো সেই ডিফারেন্স বা সেই যে পরিবর্তন যেটা হবে সেটা বাই তার ইনিশিয়াল যে কনফিগারেশন যেটা থাকবে, সেই রেশিওটাই হচ্ছে স্ট্রেন। এবার এখানে একটা বিষয় একটু ভালো করে বোঝার দরকার আছে। এখানে দেখো ডিএল, এটাকে যদি আমরা মাপতে চাই, এটাকে কি দিয়ে মাপবো, মিটার এককে মাপবো। আবার এল, এটাও একটা লেন্থ, এটাকে অবশ্যই মিটার এককে মাপবো। তাহলে এই দুটো মিটার ক্যান্সেল হয়ে গেলে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ইউনিট লেস, এর কোনো ইউনিট নেই, এককবিহীন একটা রাশি। এককবিহীন মানে এটা ডাইমেনশন লেস হবে, মাত্রাও বিহীন হবে, ঠিক আছে। তো স্ট্রেন বা বিকৃতি হচ্ছে একটা এককবিহীন মাত্রাবিহীন রাশি, এটাও অবশ্যই মনে রাখবে। এরপরে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেস বোঝার আগে এখানে দেখো এই যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে, এই যে একটা সার্কুলার একটা এরিয়া অংশ তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সার্কেল, বৃত্ত। তাহলে এই ক্রস সেকশনাল এরিয়াটাকে এখানে এ ধরে নেওয়া হলো, ঠিক আছে। এখন এই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে যার ফলে এটা বড় হয়েছে, এই ফোর্সটাকে যদি আমরা রিমুভ করে নিই, এই ফোর্সটা যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে কি হবে, একটা রিস্টোরিং ফোর্স তার অপোজিট ডাইরেকশনে কাজ করে সেটা আবার আগের অবস্থায় নিয়ে আসবে, আবার সেটা আগের অবস্থায় ফিরে আসবে। তো এখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে এদিকে, কিন্তু নিউটনের যে তৃতীয় সূত্র অনুসারে এটা যদি অ্যাকশন হয়, তার রিয়াকশন হিসাবে উল্টো একটা ফোর্স তাকে ভিতর দিকে টানছে, অর্থাৎ ইন্টারনাল একটা ফোর্স এখানে কাজ করছে, রিস্টোরিং ফোর্স। তো সেই ইউনিট এরিয়ার মধ্যে, হ্যাঁ, এই যে এরিয়া ফোর্স এবং এই যে এরিয়া, এই রেশিওটাই হচ্ছে স্ট্রেস।
এটা একটু ভালো করে বোঝার আছে। এই যে এরিয়াটাকে যদি আমরা 1 করি, তাহলে তখন আমরা এটা যদি 1 হয়ে যায় তখন কি হবে, এটা এফ হবে। অর্থাৎ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, একক ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে যে রিস্টোরিং ফোর্সটা অ্যাপ্লাই হয় সেটাই হচ্ছে তার স্ট্রেসকে বোঝায়। বা ম্যাথমেটিক্যালি সিম্পলি যদি এটাকে ভাবতে হয়, সেটা হচ্ছে যে ফোর্স আপন এরিয়া, যে ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে রিস্টোর করার জন্য জিনিসটাকে ইউনিট এরিয়ার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে তার স্ট্রেস, বা বাংলায় বলা হয় পীড়ন। এবার এর ইউনিট যদি আমরা দেখতে চাই, ভেরি সিম্পল, ফোর্স এর এসআই ইউনিট যেহেতু নিউটন, আর এরিয়া এর এসআই ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি নিউটন মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন পার মিটার স্কোয়ার। এবার এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে প্রেসারের ক্ষেত্রে প্রেসারের যে এসআই ইউনিট সেটাও হচ্ছে কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে সংক্ষেপে পাস্কাল বলা হয়। অর্থাৎ কোথাও যদি দেখো বা কেউ যদি বলে যে স্ট্রেস এর এসআই ইউনিট হচ্ছে পাস্কাল, তো সেটা অবশ্যই সঠিক, ঠিক আছে। নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে পাস্কাল, ঠিক আছে। তো এটা অবশ্যই মনে রাখবে যে স্ট্রেস আর প্রেসারের ক্ষেত্রে ইউনিটটা হচ্ছে সেম, কনসেপ্টটা আলাদা। প্রেসার মানে যে এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তো ইউনিট এরিয়ার মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে তার প্রেসার। আর স্ট্রেসটা হচ্ছে যে ইন্টারনাল যে ফোর্সটা কোনো একটা ডিফর্ম বডিকে রিস্টোরিং করার জন্য যে ফোর্সটা এখানে ক্রিয়েট হয় ইউনিট এরিয়াতে, সেটা হচ্ছে তার স্ট্রেস। এই হচ্ছে স্ট্রেস এবং প্রেসারের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য, ঠিক আছে। তো এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এর যে ডেফিনেশন সেটা একটু দেখে নেওয়া যাক। স্ট্রেন এর ডেফিনেশন কি বলা হচ্ছে, দ্য রিলেটিভ চেঞ্জ ইন কনফিগারেশন ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ডিফর্মিং ফোর্সেস ইজ কল্ড স্ট্রেন। এখানে কনফিগারেশন কথাটা বোঝার আছে। কনফিগারেশন কথাটার মধ্যে অ্যাকচুয়ালি লেন্থ হতে পারে, তার এরিয়া হতে পারে, তার ভলিউম হতে পারে, তার ব্রেথ বা চওড়া হতে পারে কোনো একটা ম্যাটেরিয়ালের। এক্ষেত্রে লেন্থ দিয়ে বোঝানো হয়েছে যে কোনো একটা পদার্থের যে কনফিগারেশনের যে চেঞ্জ, যেটা ডিএল এখানে আমরা বললাম, সেটা তার ইনিশিয়াল যে কন্ডিশনের তুলনায় যে রিলেটিভ যে চেঞ্জ সেটাই হচ্ছে তার স্ট্রেন, ঠিক আছে। হ্যাঁ, এটা যেমন লেন্থের লিনিয়ার স্ট্রেনের ক্ষেত্রে হলো, অনেক সময় তোমরা ভলিউমেট্রিক স্ট্রেনের ক্ষেত্রে এরকম দেখবে যে dV/V এটাও একটা স্ট্রেন, ঠিক আছে। তো এরকম করে আরও কিছু তোমরা অবশ্যই বইয়ে দেখে থাকবে। তো মেন কনসেপ্টটা হচ্ছে এটা, যে কোনো একটা ম্যাটেরিয়াল এর যে ফিজিক্যাল কনফিগারেশন, তার যে ডিফরমেশন বা তার যে চেঞ্জ ইন ডিফরমেশন, তার যে চেঞ্জ হচ্ছে, তার লেন্থ বা তার সাইজ বা শেপ যে চেঞ্জ হচ্ছে, সেটা বাই তার ইনিশিয়াল কন্ডিশন, এই রেশিওটাই হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কি স্ট্রেস এর ডেফিনেশনটা এখানে একটু দেখে নাও। এখানে কি বলা হচ্ছে, স্ট্রেস এর ক্ষেত্রে দ্য রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, একটু আগে যেটা বলছিলাম যে ইউনিট এরিয়াতে যে রিস্টোরিং ফোর্সটা অ্যাপ্লাই হয় ডিউ টু হুইচ ইট রিকভার্স ইটস অরিজিনাল শেপ, যে কারণে সেটা আগের অবস্থায় ফিরে আসে, অরিজিনাল কনফিগারেশন অন দ্য রিমুভাল অফ ডিফর্মিং ফোর্স ইজ কল্ড স্ট্রেস, ঠিক আছে। তো আশা করি এখানে বুঝতে পেরেছো ডেফিনেশনটা। যদি পরীক্ষায় আসে এই ডেফিনেশনগুলো লিখলেই হবে, আর এখানে থিওরি দুটো এরকম করে লিখে দিলেই হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব কি আছে এখানে। তো পরবর্তী যে টপিক সেটা হচ্ছে হুকস ল, খুব ইম্পর্টেন্ট একটা ল এবং ছোট্ট একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট অনুযায়ী কি বলা হচ্ছে, উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেসেস আর প্রপোর্শনাল টু দেয়ার কারেসপন্ডিং স্ট্রেন। ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস আর স্ট্রেন পরস্পর সমানুপাতি। এটা হচ্ছে বাংলায়, বা আরও ভালো করে বলতে গেলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, ঠিক আছে। তো এই হচ্ছে হুকস ল। এবার এখানে একটা কথা একটু ভালো করে বুঝতে হবে, ইলাস্টিক লিমিট ধরো আমরা বললাম যে একটা ম্যাটেরিয়াল নেওয়া হলো কিছু একটা, তো একে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, দিয়ে বড় করলাম, তো আগের অবস্থায় ফিরে আসলো। তো এই ফোর্সের একটা লিমিট আছে, একটা লিমিট পর্যন্ত সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে। অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করলে সে দেখা যাবে তার মধ্যে কিছুটা পার্মানেন্ট ডিফরমেশন চলে আসবে, হয়তো কিছুটা বড় হয়ে যাবে। তো যে লিমিট পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করলে এটা
অরিজিনাল কনফিগারেশনে ফিরে আসতে পারে সেই লিমিটটাই হচ্ছে ইলাস্টিক লিমিট, ঠিক আছে। এবং ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস এবং স্ট্রেন পরস্পর সমানুপাতি হয়। ইলাস্টিক লিমিট ক্রস করে গেলে তখন আর হুকস ল সেখানে কাজ করে না। তো এটা এখানে বলা হয়েছে ম্যাথমেটিক্যালি কি বলা হবে যে স্ট্রেস ইজ ভ্যারিয়াস স্ট্রেন, অর্থাৎ স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। এবার এখান থেকে স্ট্রেস বাই স্ট্রেন যদি করা হয় এখানে একটা কনস্ট্যান্ট আসবে। তো এই যে কনস্ট্যান্ট এখানে আসছে এটা একটু ভালো করে বোঝার আছে। দিস প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ কল্ড মডিউলাস অফ ইলাস্টিসিটি বা ইলাস্টিক মডিউলাস এরকমও বলা হতে পারে, হুইচ ইজ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য বডি আন্ডার স্ট্রেস। তো এই যে কনস্ট্যান্টটা আসছে এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন রকম, হ্যাঁ। অর্থাৎ যেমন একটা এক্সাম্পল দিই, এই যে কনস্ট্যান্টটা যদি মাইল্ড স্টিল হয় বা স্টিল যদি হয় তো সেক্ষেত্রে আসবে 2 টাইম 10⁻11, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হবে। লোহার ক্ষেত্রে একরকম হবে, সোনার ক্ষেত্রে একরকম হবে, কপারের ক্ষেত্রে একরকম হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ইলাস্টিক মানে মডিউলাস থেকে বা মডিউলাস অফ ইলাস্টিসিটি থেকে তার ইলাস্টিক প্রপার্টি সম্পর্কে জানা যায়, বা যে পদার্থের এই মডিউলাস অফ ইলাস্টিসিটি এটা যত বেশি হবে সেটা তত বেশি ইলাস্টিক হয়, এটাও এখান থেকে বোঝা যায়। তো এই একটা প্রপার্টি এখান থেকে ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট ইলাস্টিক কনস্ট্যান্টস। বিভিন্ন রকম ইলাস্টিক কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। যেমন ইয়ং মডিউলাস ওয়াই দিয়ে ডিনোট করা হয়, তারপর বাল্ক মডিউলাস, তারপর মডিউলাস অফ রিজিডিটি। তো এই যে চারটে, এই তিনটে এবং আরেকটা হচ্ছে কি পয়সন্স রেশিও। প্রথমত এই তিনটে হচ্ছে ইলাস্টিক মডিউলাস, এটা একটু অন্যরকম, এটা আমি পরে অবশ্যই বোঝাচ্ছি। তো এখানে প্রথমত আমাদের যেটা বুঝতে হবে ইয়ং মডিউলাস। ইয়ংস মডিউলাস এটা কি জিনিস, যে লঙ্গিটিউডিনাল স্ট্রেস আপন লঙ্গিটিউডিনাল স্ট্রেন, যেটা একটু আগে আমরা জানলাম। স্ট্রেস মানে হচ্ছে সবার ক্ষেত্রে একই, ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার এরিয়া, এটাই হচ্ছে স্ট্রেস, ঠিক আছে। আর স্ট্রেন হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন কাকে বলা হবে, DL/L, যেটা একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে। যে শুধুমাত্র স্ট্রেন বলে আমরা যেটা জানলাম সেটা লঙ্গিটিউডিনাল স্ট্রেন হচ্ছে কি, সেই লঙ্গিটিউডিনাল স্ট্রেন অনুযায়ী বলতে গেলে সেটা DL/L দিয়ে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তো ইয়ং মডিউলাসের ক্ষেত্রে কোনো একটা বস্তুর লেন্থের যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, যে ইউনিট মানে এরিয়া, যে ক্রস সেকশনাল এরিয়ার উপরে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, তো ফোর্স আপন এরিয়া ডিভাইডেড বাই DL/L, অর্থাৎ তার ইনিশিয়াল লেন্থ আপন DL, হ্যাঁ DL/L, ঠিক আছে। এই কন্ডিশন যেটা আগে দেখা হলো। এবার 2 নম্বরে যেটা এখানে আছে বাল্ক মডিউলাস, তো এটা হচ্ছে কি, যে ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। তো আমরা ইয়ং মডিউলাসের ক্ষেত্রে কি করলাম, কোনো একটা বস্তুর লেন্থটাকে কনসিডার করলাম, তার L এবং তার DLটাকে কনসিডার করলাম। তো এবার ভলিউম স্ট্রেসের ক্ষেত্রে যে স্ট্রেস সেটা F/A একই থাকবে, ঠিক আছে। কিন্তু স্ট্রেনের কনসেপ্টটা একটু আলাদা, যে কোনো একটা ধরো একটা বেলুন আছে যার ইনিশিয়াল ভলিউম হচ্ছে V। এবার এখানে চারিদিক থেকে এখানে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে যদি একটু সংকুচিত করা হয়, তার ভলিউমটা একটু কমে গেল, ধরো DV পরিমাণ যদি কমে যায়, তাহলে ভলিউম স্ট্রেন মানে হচ্ছে কি DV/V, ঠিক আছে। এটা হচ্ছে ভলিউম স্ট্রেন, ঠিক আছে। তো এই রেশিওটা ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন এর রেশিওটাকে বলা হচ্ছে বাল্ক মডিউলাস, এটাকে নর্মালি স্মল k দিয়ে চিহ্নিত করা হয়। এবার আসছে কি মডিউলাস অফ রিজিডিটি, এটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস। স্ট্রেসের মানে একই, যেটা বললাম ফোর্স আপন এরিয়া, কিন্তু স্ট্রেনের ক্ষেত্রে কনসেপ্টটা আলাদা। কনসেপ্টটা কি হবে, dθ/θ। তো থিটাটা কী জিনিস সেটা একটু বুঝতে হবে। ধরো এখানে একটা স্কোয়ার শেপে কোনো একটা বস্তু আছে, তো তখন এই অ্যাঙ্গেলটা থিটা আছে। এবার এখানে যদি একটা বিশাল পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয়, যার ফলে তার শেপটা এরকম চেঞ্জ হয়ে গেল, একটু বেঁকে গেল সেটা, অর্থাৎ এখানে ছোট্ট একটা থিটাটার ছোট্ট একটা পরিবর্তন হলো, ঠিক আছে। হ্যাঁ, dθ পরিমাণ কমছে বা বাড়ছে, যাই হোক, তো সেই dθ/θ এই রেশিওটা হচ্ছে শেয়ারিং স্ট্রেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পয়সন্স রেশিও। পয়সন্স রেশিওটা একটু আলাদা। এই তিনটে হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট। এটা অ্যাকচুয়ালি ইলাস্টিক কনস্ট্যান্ট নয়, কিন্তু
এদের সঙ্গে রিলেশন আছে, এই জন্য এর সঙ্গে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন পয়সনস রেশিও ব্যাপারটা এখানে যেটা বলা হয়েছে যে ল্যাটারাল স্ট্রেন আপন লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তো এই কথাটা একটু ভালো করে বুঝবে। ধরো একটা মোটা একটা রড নিলাম যাতে বোঝাতে সুবিধা হয়। একটা মেটালিক রড নেওয়া হলো, হিউজ পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই করা হলো। তো এই হিউজ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করার ফলে দেখা গেল এর লেন্থটা একটু বেড়ে গেল। কতটা বাড়লো? ডিএল পরিমাণ বাড়লো, আর ইনিশিয়াল লেন্থ ছিল ধরো এল। এবার এর যে রেডিয়াস, এর যে ইনিশিয়াল যে রেডিয়াস সেটা হচ্ছে আর। এখানে দেখো এই যে ডটেড লাইন দিয়ে যেটা আমরা দেখেছি, কোনো একটা বস্তুকে যদি আমরা টেনে বড় করি তাহলে সেটা একটু সরু হবে, অর্থাৎ তার রেডিয়াসটা একটু কমে যাবে। তো এখানে ধরলাম ডি আর পরিমাণ রেডিয়াস কমে গেল, ঠিক আছে। তাহলে এখানে এই যে ল্যাটারাল স্ট্রেন মানে হচ্ছে ডি আর বাই আর। হ্যাঁ, এর যে ইনিশিয়াল রেডিয়াস তার সাপেক্ষে যে রেডিয়াসের পরিবর্তন হচ্ছে সেই রেশিওটা হচ্ছে ডি আর বাই আর। আর লঙ্গিটিউডিনাল স্ট্রেন মানে যেটা আগেই তোমরা দেখেছো সেটা হচ্ছে কি ডিএল আপন এল। এই রেশিওটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এবং এই দুটো স্ট্রেন এর রেশিওটাকে বলা হচ্ছে পয়সনস রেশিও, ঠিক আছে। তো ভালো করে এই ছবিটা ভালো করে বুঝবে যে কোনো একটা পদার্থকে যদি আমরা ফোর্স প্রয়োগ করি তাহলে তার লেন্থ বাড়ছে। এখন লেন্থ বাড়লে তার চওড়াটাও একটু কমে যায়, অর্থাৎ তার রেডিয়াসটা কমে যায়। তো ডিআর পরিমাণ রেডিয়াস কমছে, ইনিশিয়াল রেডিয়াস ছিল আর। তো এই যে ডিআর বাই আর রেশিওটাকে বলা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন, আর ডিএল বাই এল রেশিওটাকে বলা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এবং ল্যাটারাল স্ট্রেন এবং লঙ্গিটিউডিনাল স্ট্রেন এই রেশিও বা এই অনুপাতটাকে বলা হচ্ছে পয়সনস রেশিও। তো এই হচ্ছে ব্যাপার। এবার পয়সনস রেশিও সম্পর্কে একটা জিনিস একটু মনে রাখবে, পয়সনস রেশিওর যে থিওরিটিক্যাল যে ভ্যালু সেটা -1 থেকে নিয়ে -1 থেকে নিয়ে 0.5 মধ্যে থাকে, ঠিক আছে, -1 থেকে 0.5। বাট প্র্যাকটিক্যাল ভ্যালুতে কি হয়, এটা 0 থেকে 0.5 মধ্যে এটা থাকে। এটা মনে রাখবে, এটা দিয়ে অনেক সময় এমসিকিউ আসে যে পয়সনস রেশিওর যে থিওরিটিক্যাল ভ্যালু সেটা -1 থেকে 0.5 প্লাস 0.5, ঠিক আছে, -1 থেকে +0.5 এর এই রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি মাইনাসটা দেখানো সম্ভব হয় না, এটা 0 থেকে 0.5 মধ্যে থাকে। এরপর এখানে যে চারটে ইলাস্টিক কনস্ট্যান্ট আমরা দেখলাম, ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, মডুলাস অফ রিজিডিটি আর পয়সনস রেশিও, তো এদের মধ্যে সম্পর্ক আছে। এই সম্পর্কটা অবশ্যই তোমরা মনে রাখবে। এই দুটো মনে রাখলে এখান থেকে আশা করি আরও কিছু সম্পর্ক বার করে নেওয়া যাবে। তো এখানে দেখো প্রথম যে সম্পর্ক, এখানে দেখো ওয়াই আছে, অর্থাৎ ইয়ং মডুলাস আছে, এবং ইয়ং মডুলাসের সঙ্গে কে, এটা হচ্ছে সিগমা, অর্থাৎ ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস এবং পয়সনস রেশিওর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। এখানে দেখো মডুলাস অফ রিজিডিটিটা নেই, এখানে এন নেই, এখানে আছে। এটা হচ্ছে ইয়ং মডুলাস, মডুলাস অফ রিজিডিটি এবং পয়সনস রেশিও এর মধ্যে সম্পর্ক। এবার ধরো এটাও তো ওয়াই, আবার এটা ওয়াই, অর্থাৎ এই দুটোকে সমান করা যেতে পারে। এটা সমান এটা করলে তোমাদের এটা বাদ দিয়ে এই বাকি তিনটের মধ্যে সম্পর্কটা পাওয়া যাবে, ঠিক আছে। তো এই দুটো মনে রাখলে অন্যগুলা করে নেওয়া যায়। তো এখান থেকে কিছু প্রশ্ন আসতে দেখা গেছে, এমসিকিউ আসতে দেখা গেছে। হ্যাঁ, তো এটা অবশ্যই মনে রাখবে, এটা মুখস্থ রাখতে হবে। এই সূত্রের যে প্রুফ এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এই জন্য মুখস্থ রাখাটাই সবথেকে ভালো। এরপর আমরা যেটা দেখব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ, মাইল্ড স্টিল। তো মাইল্ড স্টিল কি, এখানে ছবিটা দেখো, এই যে জিআই তার বলে যেটা তোমরা জানো সেটা আসলে মাইল্ড স্টিল। তার উপরে গ্যালভানাইজ করা থাকে, আয়রনের গ্যালভানাইজেশন করা থাকে নিকেল দিয়ে। তো এটা স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ আসলে কি, অর্থাৎ একটা মাইল্ড স্টিল এর টুকরো নেওয়া হলো, তার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে কতটা স্ট্রেন পাওয়ার জন্য কতটুকু স্ট্রেস তার মধ্যে ক্রিয়েট হবে, সেই একটা গ্রাফিক্যাল তার একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো এখানে দেখো একটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর স্ট্রেসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং হরিজন্টাল অ্যাক্সিস বরাবর স্ট্রেনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এখানে একটা কার্ভ পাওয়া যাবে।
এবং এই কার্ভের মধ্যে বিভিন্ন পয়েন্টের বিভিন্ন সিগনিফিকেন্স আছে, সেটা একটু তোমাদের মনে রাখতে হবে। এবং এই ছবিটাই কিন্তু পরীক্ষাতে আসে, এটা ভালো করে বুঝবে। তো প্রথমত যে পয়েন্ট এখানে আছে, পয়েন্ট এ, এটা হচ্ছে কি প্রপোর্শনাল লিমিট। এখানে ও থেকে নিয়ে অরিজিন থেকে এখানে এ পর্যন্ত এই অংশটা হবে একদম সোজা। তোমরা যখন ছবিটা আঁকবে এটা একবার স্কেল দিয়ে সোজা করে আঁকবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এই পর্যন্ত কি হচ্ছে, স্ট্রেস আর স্ট্রেন একদম প্রপোর্শনাল থাকে, সমানুপাতি থাকে, সরাসরি সমানুপাতি, ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকে, ঠিক আছে? অর্থাৎ আমরা একটু আগে হুকস লতে কি জানলাম, যে উইদিন ইলাস্টিক লিমিট বা প্রপোর্শনাল লিমিটের ক্ষেত্রে কি, যে হুকস লটা কাজ করে, অর্থাৎ স্ট্রেস আর স্ট্রেস হচ্ছে পরস্পর সমানুপাতি। তো অর্থাৎ এই রিজনের মধ্যে হুকস লটা এই রিজনের মধ্যে কাজ করে, এটাও মনে রাখতে পারো, এটা দিয়ে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, হুকস লটা কি এ পয়েন্ট পর্যন্ত হুকস ল মেনে চলে, ঠিক আছে? এবার বি পয়েন্টটা কি, এই যে বি পয়েন্টটা আছে, বি পয়েন্টটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট, বা আপার ইল্ড পয়েন্টও বলা হয়। তো ইলাস্টিক মানে হচ্ছে কি, এখানে সামান্য কার্ভ আছে, তো বি পয়েন্ট পর্যন্ত কোনো মাইল্ড স্টিল বা সিমিলার কোনো পদার্থের কি হচ্ছে, স্ট্রেস এবং স্ট্রেন মানে সমানুপাতি থাকে না, সরাসরি সমানুপাতি থাকে না, কিন্তু তার মধ্যে ইলাস্টিক প্রপার্টিটা থাকে। ইলাস্টিক প্রপার্টি বলতে কি, এত দূর পর্যন্ত বিকৃতি আসার পরে যদি ফোর্সটাকে রিমুভ করে নেওয়া হয় তাহলে সে আবার অরিজিনাল পজিশনে ফিরে আসতে পারে, ঠিক আছে? তার মধ্যে ইলাস্টিক প্রপার্টি থাকে, কিন্তু স্ট্রেস আর স্ট্রেন সরাসরি সমানুপাতি থাকে না। এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, এ আর বি এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, ঠিক আছে? এবার বি পয়েন্টের পরে আছে সি, লোয়ার ইল্ড পয়েন্ট। তো বি আর সি এর মধ্যে যে ঘটনাটা ঘটে, বি এর পর থেকে যদি কোনো একটা পদার্থে অতিরিক্ত ফোর্স অ্যাপ্লাই করা হয় তো কিছুটা ডিফর্মেশন শুরু হয়ে যায়, অর্থাৎ তার লেন্থ যদি ফোর্সটাকে রিমুভও করে নেওয়া হয় তাহলে তার লেন্থ কিছুটা বেড়ে যায়, ঠিক আছে? সেটা বি পয়েন্টের পরে হয়। এবং সি পয়েন্টে গিয়ে সেটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট, অর্থাৎ এখানে সবথেকে কম পরিমাণ স্ট্রেস, সেটাকে ডিফর্মেশনের জন্য সবথেকে কম পরিমাণ স্ট্রেস দরকার হয়, এই জন্য এটাকে লোয়ার ইল্ড পয়েন্ট বলা হচ্ছে। এরপরে যেটা ডি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আলটিমেট স্ট্রেস মানে এখানে দেখো ডি পয়েন্টের হাইটটা সবথেকে বেশি, অর্থাৎ এই এতটা স্ট্রেন পাওয়ার জন্য, এখানে স্ট্রেনটা কি ধরো মিলিমিটারে যদি আমরা ভাবি 1 2 3 4 5 এরকম করে, তো এখানে ধরো 10 মিলিমিটার স্ট্রেন পাওয়ার জন্য যে ম্যাক্সিমাম স্ট্রেস দরকার হবে, ম্যাক্সিমাম স্ট্রেস মানে কি ম্যাক্সিমাম ফোর্স দরকার হবে। তো এই ডি পয়েন্টটা হচ্ছে আলটিমেট স্ট্রেসকে বোঝায়, যে কোনো একটা মেটাল ম্যাক্সিমাম কতটা স্ট্রেস সহ্য করতে পারবে, সেটা হচ্ছে ডি। এবং ইটা হচ্ছে লাস্ট ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে? ব্রেকিং পয়েন্ট মানে হচ্ছে কি, এখানে দেখো ইটা অনেকটা নিচে নেমে আসছে, অর্থাৎ এখানে যখন ডি পয়েন্ট পার হয়ে যাবে, আলটিমেট স্ট্রেস যখন পার হয়ে যাবে, সেটা তাকে স্ট্রেন তার আরও বাড়ানোর জন্য আর বেশি ফোর্স দরকার হবে না, বেশি স্ট্রেস দরকার হচ্ছে না, কিন্তু সেই সময় এসে সে অনেকটা সরু হয়ে যাবে তারটা এবং ব্রেক করে যাবে, ছিঁড়ে যাবে। এই হচ্ছে কন্ডিশন। এবার এটা পরীক্ষাতে যখনই আসবে, এই কার্ভটা তোমরা একটু প্র্যাকটিস করবে, এরকমভাবে আঁকবে, ঠিক আছে? এবার কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের, যে এ পর্যন্ত এটা সোজা হবে, বি পর্যন্ত এটা সামান্য কার্ভ হচ্ছে, এবং বি আর সি, সিটা বি এর থেকে একটু নিচে হবে বা মোটামুটি সমান্তরাল করলে অসুবিধা নেই। আর ডি পয়েন্টটা সব থেকে উঁচু হবে, আলটিমেট স্ট্রেস সেটা সব থেকে উঁচুতে থাকবে, ই পয়েন্টটা তার থেকে সামান্য নিচে থাকবে। তো এরকম করে মনে রাখবে, এরকমভাবেই কার্ভটা আঁকতে হবে। কার্ভটা কোনো রকমভাবে একটু উল্টোপাল্টা কিছু হয়ে গেলে কিন্তু আর নাম্বারটা দেবে না। তো এই হচ্ছে, এরকমভাবে বলতে পারে, পরীক্ষায় আসতে পারে, এটা এই কার্ভটা আসতে পারে, বা এর মধ্যে বিভিন্ন পয়েন্টকে এক্সপ্লেন করতে বলতে পারে। তো আমাদের যে পিডিএফ সাজেশন করা হয়েছে সেখানে অবশ্য আরও ডিটেলসে এক্সপ্লেন করা আছে, যেগুলো আমি মুখে বললাম সেগুলো ওখানে লিখে করা আছে। তো যাই হোক, যারা সেটা নিয়েছে অবশ্যই সেখান থেকে ভালো করে পড়ে নেবে। তো এরপরে আমরা যে বিষয়টা দেখব, যে ইম্পর্টেন্স অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ,
যে কার্ভটা আমরা এখানে দেখলাম, যেটা শিখলাম, যেটা কেন হঠাৎ করে এটা কেন দরকার হচ্ছে, বা এটা কী প্রয়োজন, বা এর সিগনিফিকেন্সটা কী, সেইটার জন্যই পরবর্তী স্লাইড এখানে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্স অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ, অর্থাৎ বা এরকমভাবে পরীক্ষায় যদি আসে যে সিগনিফিকেন্স অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ, তবে এটাই তোমরা লিখতে পারো। তো এখানে প্রথম যে সিগনিফিকেন্স বা প্রথম যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন। দ্য কার্ভ হেল্পস ইঞ্জিনিয়ার টু সিলেক্ট ম্যাটেরিয়াল সুইটেবল ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশন বেসড অন দেয়ার মেকানিক্যাল প্রপার্টি। অর্থাৎ এই কার্ভ থেকে বোঝা যায় যে কোনো একটা ম্যাটেরিয়াল কতটা ফোর্স সেখানে সহ্য করতে পারবে, কোথায় কতটুকু ডিফরমেশন হবে, বা তার ইলংগেশন কতটুকু হবে, এইগুলা বোঝা যায়। দ্বিতীয়ত যেটা ফেইলিওর প্রেডিকশন, দ্য কার্ভ হেল্পস টু প্রেডিক্ট দ্য লাইকলিহুড অফ ম্যাটেরিয়াল ফেইলিওর আন্ডার ডিফারেন্ট লোডিং কন্ডিশন। অর্থাৎ কোনো ম্যাটেরিয়ালের মধ্যে, এটা মেনলি সিভিলের বিভিন্ন স্ট্রাকচারের ক্ষেত্রে, বিল্ডিং হোক, ব্রিজ হোক, বা অন্য কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে যে কতটা লোড সেটা সহ্য করতে পারবে সেটা ক্যালকুলেশন করার জন্য প্রথমত যে মেটাল সেখানে ব্যবহার করা হবে সেটা ল্যাবে এটাকে এই টেস্টটা করা হয়। অর্থাৎ এই গ্রাফটা সেখানে আগে দেখে নেওয়া হয় যে কতটা স্ট্রেস, আলটিমেট স্ট্রেসটা তার কতটা স্ট্রেস সহ্য করতে পারবে। তো সেটা আগে থেকে একটা ফেইলিওর প্রেডিকশন করা যায় যে এতটা লোড দিলে বা এর বেশি লোড হয়ে গেলে সেটা ফেল করবে, ঠিক আছে। তারপর 3 নম্বরে যেটা আছে স্ট্রাকচারাল অ্যানালিসিস, দ্য কার্ভ ইজ ইউজ টু অ্যানালাইজ দ্য বিহেভিয়ার অফ স্ট্রাকচারস আন্ডার ভ্যারিয়াস লোডস এনশিওরিং সেফটি অ্যান্ড স্টেবিলিটি। তো কোনো স্ট্রাকচারের সেফটি এবং স্টেবিলিটি এগুলো দেখার জন্য, অ্যানালিসিস করার জন্য এই কার্ভটা অবশ্যই খুবই ক্রুশিয়াল, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর একটা নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া হয়েছে, এটা অবশ্যই প্রিভিয়াস ইয়ারে আসা, এটা 2023-এ এসছিল, ঠিক আছে। আবার 2006-এও এটা এসছিল দেখলাম। অর্থাৎ প্রিভিয়াস পেপার থেকে যে কমন আসে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো এর মাঝেও আরও কোনো ইয়ারে এসছে, আমার হয়তো মনে নেই। তো যাই হোক, 2023-এ যেটা এসছে এটা, এবং 2006-এ যেটা এসছিল এটা, এখানে 3 মিটারের পরিবর্তে 2 মিটার ছিল, ঠিক আছে। এইটুকু চেঞ্জ এখানে ছিল। তো প্রথমত আমরা প্রশ্নটা ভালো করে বুঝি, তারপর এর সলিউশনটা করব। তো এখানে কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য টেনশন অফ এ স্টিল ওয়্যার অফ লেন্থ 3 মিটার। অর্থাৎ একটা স্টিল ওয়্যার, একটা স্টিলের একটা তার যার লেন্থ হচ্ছে 3 মিটার লেন্থ, অ্যান্ড অফ ডায়ামিটার 1 mm। এর যে ডায়ামিটার, এই থিকনেস বা এই ডায়ামিটারটা হচ্ছে কি 1 mm মাত্র, ঠিক আছে। হোয়েন ইট ইজ স্ট্রেচড বাই 1 mm, এটাকে ফোর্স অ্যাপ্লাই করা হলো, যার ফলে দেখা গেল 1 mm পরিমাণ বাড়ানো হলো, ঠিক আছে, 1 মিলিমিটার বাড়ানো হলো। গিভেন ওয়াই, অর্থাৎ ইয়ং মডুলাস অফ স্টিল ইজ 2 × 10⁻11 নিউটন মিটার ⁻², অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। তো এখানে ইয়ং মডুলাসটা দেওয়া আছে, আর এর লেন্থটা দেওয়া আছে, এর যে ডিএল সেটা দেওয়া আছে, এর ডায়ামিটার দেওয়া আছে, এবং জানতে চাইছে এই যে ফোর্স, যে টেনসাইল ফোর্স বা যে টেনশন এখানে দরকার হবে সেইটা আমাদের জানতে চেয়েছে। তো কিভাবে এটা করা হবে একটু ভালো করে দেখো। তো এর সলিউশনটা করার জন্য, বা এই ধরনের যে কোনো ম্যাথ সলিউশন করার জন্য, প্রথমত যে সমস্ত গিভেন ডেটা থাকবে সেইগুলোকে আগে একটু মডিফিকেশন বা লিখে নিতে হবে। প্রথমত এখানে যেটা দেওয়া আছে লেন্থ এখানে বলা হয়েছে 3 মিটার, ঠিক আছে। এই জন্য লেন্থ L = 3 মিটার। তো মিটার এটা SI ইউনিটেই আছে, এই জন্য SI ইউনিট, একে আর কোনো পরিবর্তন এখানে করার দরকার নেই। দ্বিতীয়ত এখানে যেটা দেওয়া আছে ইলংগেশন মানে হচ্ছে কতটা স্ট্রেচ করা হয়েছে, কতটা বাড়ানো হয়েছে, 1 mm বাড়ানো হয়েছে, তো 1 mm 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার, ঠিক আছে। এবার কেন, যে 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার, 1000 মিলিমিটারে 1 মিটার। তো এটাকে ঘুরিয়ে যদি লেখা হয় তো 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার, তো 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার। এবার আরেকটা জিনিস এখানে কি দেওয়া আছে, ডায়ামিটার। এই যে ডায়ামিটার 1 mm, তো এটাও 1 mm মানে 10⁻³ মিটার করে দেখা হলো। এরপরে আরেকটা যে গিভেন ডেটা সেটা হচ্ছে ইয়ং মডুলাস, যেটা সরাসরি দেওয়া আছে 2 × 10⁻11
নিউটন পার মিটার স্কয়ারে সরাসরি এখানে লিখে দেওয়া হয়েছে। এটা এসআই ইউনিটে আছে, একেও কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপর আমরা এখানে যখন স্ট্রেস বার করব, স্ট্রেস মানে আমরা কি জানলাম যে ফোর্স আপন এরিয়া, তো এরিয়া দরকার হবে, কিন্তু এখানে এরিয়া সরাসরি দেওয়া নাই, তার পরিবর্তে ডায়ামিটার দেওয়া আছে। অর্থাৎ যে ওয়্যারের কথা বলা হচ্ছে তার ডায়ামিটারটা দেওয়া আছে, তার এরিয়াটা বার করতে হবে। এটা একটা সার্কুলার, ঠিক আছে, অবশ্যই সার্কুলার ক্রস সেকশন, বৃত্তাকার একটা ক্রস সেকশন। তো এরিয়ার ক্ষেত্রে যে ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে, এখানে দেখো ভালো করে, যে এরিয়া π/4 d স্কোয়ার। এখানে একটু ফর্মুলাটা আমি একটু মনে করিয়ে দিই, যে কোনো একটা সার্কেল এর ডায়ামিটার যদি ডি হয়, তার এরিয়া হচ্ছে π/4 d স্কোয়ার। অবশ্যই যদি তোমাদের জানানো থাকে মুখস্থ রাখবে। এবং যদি ডায়ামিটার না থেকে যদি এখানে রেডিয়াস দেওয়া থাকতো বা ব্যাসার্ধ দেওয়া থাকতো, তো রেডিয়াস দিয়ে যদি এরিয়া বার করতে যাই, তো সেটা আরও সহজ সূত্র πr², তোমাদের কাছে পরিচিত। তো এখানে এই সূত্রটা আমাদের দরকার হবে, এবং এটাই দেখো এখানে ব্যবহার করা হয়েছে π/4 d স্কোয়ার। এবং ডি হচ্ছে কত, 10⁻³ এই জন্য দেখো 10⁻³ এখানে ডিতে যেহেতু স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দেওয়া হয়েছে। এখন এই যে 2 এবং -3 গুণ করলে অবশ্য -6 হবে, হ্যাঁ, তো এই জন্য π/4 × 10⁻⁶ mm², ঠিক আছে। এটা হলো এরিয়া। এবার আমাদের ফাইনাল যে কাজ সেটা করতে হবে, যে আমরা একটু আগে যেটা জানলাম যে ইয়ং মডুলাস মানে হচ্ছে কি স্ট্রেস বাই স্ট্রেন, বা ওখানে যেটা লিখলাম যে লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তো এখানে সংক্ষেপে লেখা হয়েছে। তো স্ট্রেস মানে আবার কি জেনেছি যে F/A, আর স্ট্রেন হচ্ছে DL/L, তো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে এটাকে যদি একটু মডিফিকেশন করা হয়, তাহলে একবারে উপরেরটা এবং নিচেরটা গুণ হয়ে উপরে বসছে, এবং এই দুটো গুণ হয়ে নিচে বসছে, ঠিক আছে। F × L /A × DL, ঠিক আছে। এবার এটাকে যদি আরও ফার্দার মডিফিকেশন করা হয়, তার কারণ হচ্ছে এখানে আমাদের কি জানতে চেয়েছে, টেনশন জানতে চেয়েছে। ফাইন্ড দ্য টেনশন, অর্থাৎ এফ বার করতে হবে। এই জন্য এফ আকারে সমীকরণটাকে লিখলাম। তো এফ যদি করতে চাই, তো ওয়াইয়ের সঙ্গে এ এবং ডিএল গুণ হবে। দেখো ওয়াই এ ডিএল হয়েছে, আর এল যেটা ছিল এটা ওয়াইয়ের নিচে আসবে, এই জন্য এখানে আনা হয়েছে। এবার এখানে যে ডেটাগুলো আমরা এখানে মডিফাই করলাম, সেগুলো এখানে জাস্ট ইনপুট করতে হবে। তো কীভাবে করা হয়েছে একটু দেখিয়ে দিই। এখানে যে ওয়াই, এই যে ওয়াই দেওয়া ছিল 2 × 10⁻11, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তারপর এ বা এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কত এসছে, π/4 × 10⁻⁶, এই যে π/4 × 10⁻⁶। তারপর এখানে আছে ডিএল মানে আমাদের কত এসছে দেখো, এই যে 10⁻⁻3, এই জন্য জাস্ট 10⁻⁻3। এবং নিচে কি আছে এল মানে কত, এখানে দেখতে পাচ্ছ 3 মিটার, তো এই জন্য 3 বসিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে ফার্দার ক্যালকুলেশন করবে, তোমরা ক্যালকুলেটারে দিয়ে করে নিতে পারো বা এমনি সিম্পল। এবার আমি নিয়মটা একটু শিখিয়ে দিই কীভাবে ক্যালকুলেটার কম ব্যবহার করা যায়। এখানে দেখো 10⁻⁶ আছে, এখানে -3 আছে, অর্থাৎ -9 হচ্ছে টোটাল 10⁻, এখানে -11 আছে, 10⁻11 আছে এখানে। তো 11 থেকে 9 বাদ দিলে 10⁻2 থাকে। এই জন্য এরকম করে আগে 10⁻2 করবে আর বাকিগুলো গুণ করে দেবে। 2 এবং 4 যদি কাটাকাটি করা হয়, এখানে 2 থাকবে, অর্থাৎ π/2 ব্যাপারটা আসবে এরকম, π/2, হ্যাঁ π/2 আসছে, × 10⁻2 আসবে, আর নিচে একটা 3 আসবে। এটাকে ক্যালকুলেশন করলে তোমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে, যেটা হবে 52.35, 52.35 নিউটন, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফাইনাল যে টেনশন আমাদের জানতে চেয়েছিল। তো এই জন্য ফাইনালি এটা তোমরা লিখে দিতে পারো যে দেয়ারফর দ্য রিকোয়ার্ড টেনশন 52.35 নিউটন, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে আনসার এই প্রশ্নের জন্য। এতটা ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে, তবে তার এতটুকু ইলাঙ্গেশন আসবে, ঠিক আছে। এবার একটু ভালো করে বলে দিই যে এইটা ভালো করে মনে রাখবে, এই সম্পর্কটা বা এটা সমান এটা, হ্যাঁ, যে কোনো হোক, এই যে 5টা জিনিস এখানে আছে, এফ, ওয়াই, এ, ডিএল এবং এল, এই 5টার মধ্যে যে কোনো 4টে দেওয়া থাকবে, একটা জানতে চাইবে। এখানে যেমন এই 4টে দেওয়া আছে, ফোর্সটা বার করতে হলো, বা অন্য কোনো অঙ্কে তোমার হয়তো ফোর্সটা দেওয়া আছে কিন্তু ইয়ং মডুলাসটা হয়তো বার করতে বলছে, বা অনেক সময় ডিএল ইলঙ্গেশনটাকে বার করতে বলে। তো এটা মনে রাখবে, তাহলে দেখা যাবে যে অঙ্ক যদি সহজ আসে, যদি সূত্র মনে থাকে নিজে করে নিতে পারবে। বা এরকম লেভেলের অঙ্ক বই থেকে আরও কিছু প্র্যাকটিস করতে পারো।
তো আজকের এই ভিডিওতে প্রপার্টিজ অফ ম্যাটার চ্যাপ্টারের যে প্রথম যে পার্ট ইলাস্টিসিটি, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এইগুলো ভালো করে বোঝো এবং তারপরে যদি সময় থাকে তোমাদের কাছে যে বই বা নোট আছে সেগুলো থেকে আরও ভালো করে পড়ো, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারের যে পরবর্তী পার্ট সেটা হচ্ছে সারফেস টেনশন, ভিসকোসিটি। তো এইগুলো নিয়ে আমরা পরবর্তী পার্টে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমাদের সমস্ত ভিডিও যাদের এখনও দেখা হয়নি, এখানে দেখো কিছু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো প্রতিটা ভিডিওতে প্রতিটা টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যা কিছু ইম্পর্টেন্ট বা সাজেস্টিভ সেগুলাই কিন্তু ভিডিওতে করানো হয়। ভিডিও থেকেও তোমরা অনেক কিছু অবশ্যই কমন পেয়ে যাবে। তো অবশ্যই প্রতিটা ভিডিও তোমরা ভালো করে দেখো, এমনকি একবার দেখা হয়ে থাকলেও আবার তোমরা দেখতে পারো যদি তোমাদের সময় থাকে, ঠিক আছে। আর যদি নিজে পড়াশোনা করো তো সেটা তো আরও ভালো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের পরীক্ষার যেহেতু বেশি সময় নেই, তো এই সময়টাকে কাজে লাগাও এবং যতটা সম্ভব ভালো একটা নাম্বার তোলার চেষ্টা করো। তো আজকের মতো এই পর্যন্তই। বেস্ট অফ লাক সবার জন্য।